আলতাটা পাড়িয়ে দিয়ে বিছানায় আসলো তে। দুপুর থেকে নাকি বিদ্যুৎ বিচ্ছিন্ন, পুরো গ্রাম অন্ধকারে ডুবে আছে। কখন কৃত্রিম আলোতে উজ্জ্বল হবে জানা নেই। ছোট থেকেই দেখছে গ্রামে একটুখানি হেরফের হলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ যাওয়ার রহস্যটা আজও ধোঁয়াশা হয়ে রয়েছে। জানলার কপাটটা দুই হাতে চাপ দিতেই খটাস করে খুলে গেল। ভিতরে ঢুকলো এক পশলা অন্ধকারযুক্ত আবছা আলো। গায়ে পাতলা নরম কাঁথাটা টেনে জানলার দিকে মুখ করে শুয়ে পড়ল সে। আকাশ পরিষ্কার, কিন্তু আকাশটা অদ্ভুত মায়াজালে রহস্য ঘেরা হয়ে আছে। মনের ভিতর তীব্র উৎকণ্ঠায় জানান দিচ্ছে, এখানে আসাটা ঠিক হয়নি, এখানে আসাটা একদম ঠিক হয়নি। এমন অদ্ভুত মনোভাবের উদয় দেখে দারুণ বিচলিত হলোতে। তার ছোট্ট মাথাটা আস্তে আস্তে গাঢ় বিষয়গুলো ধরার চেষ্টা করলো। জিওন জাংকুক একজন একজন নৌ সদস্যের বিশেষ বাহিনীর কর্মকর্তা। তার পেশা জীবনটা ব্যস্ততায় ভরা থাকলেও সে কখনো পিছুটান ভুলে না। সে যে বয়সে বড়, তার ধ্যান জ্ঞান চিন্তা অভিজ্ঞতা সব কিছুই দূরদর্শী। তবুও সে তের প্রতিটা কটাক্ষ সূচক অবহেলা কখনোই তার উপর দেখায়নি। তার শক্ত চেতনার প্রত্যেকটা পদক্ষেপ আগে ভাগে ঠাউর করা যায় না। সে খুবই ঠান্ডা মাথায় এক একটা কাজ করে। তার ওই নিষ্পাপ হাস্যোজ্জ্বল মুখ দেখে কেউ তার গভীর চিন্তার আয়তনটা মাপতে পারবে না। জানলা থেকে মুখ সরিয়ে সিলিংয়ের দিকে তাকালোতে সোজা হয়ে শুতেই বুকের উপর কাঁথা ও কাঁথার উপর দুই হাত রাখলো সে। একে একে ভাবতে লাগলো, রানী ও লিসা দুজনেই তাকে সহ্য করতে পারে না। এমনকি যতবার লিসার সাথে তার চোখাচোখি হয়েছে, সেখানে লিসার চোখে কেবল হিংস্রতাই দেখেছে। রানীও তাকে একা পেলে যথেষ্ট অত্যাচার করে। এসব ঘটনা লজ্জায় কোনোদিনও জাংকুক বা অন্য কাউকে বলতে পারেনি তে। তার না বলার ফলে সরল মনটায় গভীর দাগ কেটে গেছে। গতবার জাংকুক যখন ফিরেছিল, সে দেখেছিল 1 মিনিটের জন্য তার মনে শান্তি নেই। কি একটা চিন্তায় সব সময় বিভোর হয়ে থাকতো। আর বিভোর ভাবটা মিথ্যে হাসির কারসাজিতে ঢাকা পড়লেও তের কাছ থেকে চোখ এড়াতে পারেনি। এবার গ্রামে পাঠিয়ে যে অপ্রত্যাশিত কাণ্ডটা ঘটল, এতে আরও স্পষ্ট হয়ে গেছে জাংকুক ভয়ঙ্কর কিছু লুকাচ্ছে। গ্রামে পাঠানোর মতো স্পর্ধা জাংকুকের হবার কথা নয়। যেখানে সে নিজেই তেকে দূরে রাখতে নারাজ ছিল, আজ ইচ্ছে করে বহু মাইল দূরে গ্রামের দিকে ঠেলে দিয়েছে। সুগার আচরণও সুস্পষ্ট ইঙ্গিত পাচ্ছে ব্যাপারটা খুবই গুরুতর। বাড়িতে দাদাভাই নেই, তিনি সম্ভবত গায়ের কোনো কাজ দেখতে আবারও বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে দাদাভাইয়ের সাথে জাংকুকের উটকো চিন্তার কারণটা নিয়ে আলোচনা করলে হয়তো দাদাভাই বুদ্ধি দিতে পারবেন। একমাত্র দাদাভাইয়ের কাছেই সব সমস্যার সমাধান থাকে। না, এবার আর দেরি নয়। সকল লজ্জা মাটি করে কাল সকালেই দাদাভাইয়ের সাথে জাংকুককে নিয়ে আলোচনায় বসতে হবে। এই সময় বাইরে ঘেউ ঘেউ করে কুকুরেরা ডেকে উঠল। বাতাসে গাছের শাখা প্রশাখা নড়ে উঠল। পাতায় মরমর শব্দ আওয়াজ তুলল। লম্বা একটা জার্নি করেও চোখে ঘুম আসছে না তার। চিন্তায় চিন্তায় তার মাথাটা ঘুমহীন হয়ে ঘন হয়ে আছে। আঙুলগুলো আলগা করে বালিশের নিচে হাত ঢুকে দিল সে। টেনে বের করলো অ্যান্ড্রয়েড ফোনটা। ফোনের দিকে তাকিয়ে থাকতেই জিহোর কাছে ফোনের বিষয়বস্তু শেখার স্মৃতিগুলো মনে পড়ল। এই আধুনিক যন্ত্রটা চালাতে প্রথম প্রথম খুব অসুবিধা হলেও এখন এটা চালাতে বেশ পটু হয়ে যেতে। এটার সম্পূর্ণ কৃতিত্ব শুধু জিহোর। একজন অনভিজ্ঞ মানুষকে অভিজ্ঞ করার পিছনে যতটুকু ধৈর্য শ্রম ইচ্ছা ঢালা লাগে, সবটা শুধু জিহোই করেছিল। ছোট্ট মানুষটা যে কোনো অংশে থেকে পিছিয়ে রাখেনি। একটা মোবাইল ফোন চালানো দ্রুততার সাথে শিখিয়ে দেয়। একটা কম্পিউটার হুটহাট দরকারে অন করার জন্য তাও তাকে শিখিয়ে দিয়ে গেছে। শহরের কায়দা বোঝার জন্য ধরার জন্য মাঝে মাঝে আইরিনকে কল দিয়ে বুদ্ধি সংগ্রহ করত। সেই বুদ্ধি তের সাথে আলাপ আলোচনা করে দু একটা খাটিয়েও ফেলত। তেকে বউ ডাকার স্বভাবটা কাটাতে পারেনি সে। তে জিহোকে বারবার বলেও ভাবি ডাকাতে পারেনি। সবসময় জিহো বলতো, ভাইয়া তো তোমার চেয়ে বড়। বড় মানে আগে বুড়ো, বুড়ো হলেই হাড়গোড় ভেঙে মরে যাবে। আমিও ততদিনে হ্যান্ডসাম হয়ে যাব, এরপর তোমাকে বিয়ে করব, ঠিক আছে? এমন উত্তর শুনে কাঁধে বা মাথায়
আলতো করে চাপড় মারত তে। এক গাল হেসে দিয়ে কখনো কখনো জিহুর ফর্সা গাল দুটো টেনে দিত। চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল সে। চোখের পাতা ভিজে ওঠার আগে নিজেকে ঠেলা দিয়ে শক্ত করলো। ফোনটা অন করে তর্জনী চালাতে চালাতে একটা কল বসালো। ফোনটা কানের কাছে ধরতেই নিজের ঠোঁটটা কামড়ে রাখলো। খুব স্বাভাবিক আওয়াজে রিং হচ্ছে, কিন্তু কল ধরছে না। বাজতে বাজতে কলটা কেটে যেতেই স্ক্রিনের দিকে তাকালো। কলটা কেন ধরেনি? এই মাঝরাতে তো ডিউটি থাকার কথা না? এই সময় সে ঘুমানোর প্রস্তুত নেয়। ফোনটাও কলের জন্য নর্মাল মোডে থাকে। ওই লোকটা কি তাকে কল দিতে ভুলে গেল? প্রচণ্ড রাগ লাগছে। ভুলে যাওয়ার তো কথা নয়, সে কি ফেলনা নাকি? কটমট রাগ দেখিয়ে আবারও কল দিল তে। এবারেও একই কাণ্ড ঘটিয়ে কলটা কেটে গেল। এরপর দুইবার ব্যর্থ হয়ে হতাশার বদলে অদ্ভুত জেদ চেপে ধরল। কোনো দিকে না ভেবে ডাইরেক্ট অন্য একটা নাম্বারে কল বসালো সে। একবারও ভাবলো না কলটা দেওয়ার পর কি দশা হতে পারে। কলের কয়েকটা টোন যেতেই রিসিভ হলো। সৌজন্যতার সাথে পুরুষালী কণ্ঠটা বলল, হ্যালো। তে যথাসম্ভব ভদ্রতা রেখেই বলল, আপনার স্যার কোথায়? চমকে যেতেই ভেবাচাকা খেয়ে গেল কণ্ঠটা। থতমত সুরে বলল, কি? কাকে চাই? ঢোক গেলে স্বাভাবিক গলাইতে বলল, আমি জন জাঙ্কুকের স্ত্রী বলছি। উনি যদি ফ্রি হন তাহলে বলে দেবেন ওনার স্ত্রীর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিতে। ভালো থাকবেন, রাখি। কলটা টুপ করে কেটে যেতেই স্থির হয়ে গেল মিনহো। সময় ও পরিস্থিতির গণ্ডি হঠাৎই যেন তালগোল পাকিয়ে ফেলল। ডান কানে এখনো ফোনটা চেপে রেখে এক দৃষ্টিতে অন করা কম্পিউটার দিকে তাকিয়ে আছে। সে বসে আছে জাঙ্কুকের ডেস্কে তার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জন্য। জোরে শাওয়ার ছাড়ার আওয়াজ হতেই সদ্ভিদ ফিরে পেল সে। হালকা একটু ঝাঁকুনি খেয়ে কান থেকে ফোনটা সরিয়ে ফেলল। সত্যি তার বসের বউ কল দিয়েছে। এটা কি বসের মুখে শোনা সহজ সরল বউ? সরল সহজ বউ হলে হালকার উপর ঝাপসা মেরে ধমক দেয়? বাম হাত উঠিয়ে নিজের বাগাল বরাবর চড় মারল মিনহো। তবু বিশ্বাস করতে পারছে না। মিনহো তড়িৎ গতিতে ডেস্ক থেকে উঠে সোজা ওয়াশরুমের সামনে গেল। ভিতর থেকে জোরালো শব্দে শাওয়ারের আওয়াজ আসছে। ধপ ধপ করে দরজায় আঘাত করলো সে। ন্যূনতম হেলদোল না রেখে সে বলতে লাগলো, স্যার স্যার আপনি এক্ষুনি বাইরে আসুন। ম্যাডাম বলেছে তার নাম্বারটা এক্ষুনি ব্লক করতে। আকাশ থেকে পড়ার মতো চমকে গেল জাঙ্কুক। ভুরু জোড়া কুচকে প্রচন্ড আশ্চর্য জিজ্ঞেস করলো, কি? তুমি কি বলছো? কে বলেছে? জাঙ্কুকের কথা আংশিক বুঝলো মিনহো। দ্রুত গতিতে উত্তর দিয়ে বসলো, স্যার স্যার আপনার ম্যাডাম বলেছে। মিনহোর বেকুব মার্কা কথা শুনে গা জ্বলছে জাঙ্কুকের। এই ছেলের সামান্য উত্তরটাও ঠিক মতো দিতে পারে না। জাঙ্কুক রাগ দেখিয়ে চেঁচিয়ে উঠল, আরে কোন ম্যাডাম? আমার মা নাকি আমার বউ? মিনহো এতক্ষণ বোকামিটা বুঝতে পারলো। জিভ কামড়ে চোখ খিচে সাথে সাথে জবাব দিল, স্যার আপনার বউ। ঠোঁট গোল করে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক। হাত বাড়িয়ে শাওয়ারের স্পিডটা কমাতেই হঠাৎ কিছু একটা মনে পড়ল। 1 মিনিট। কথাটা মনে মনে বলতেই স্থির হয়ে গেল সে। চোখ বড় বড় করে তাড়াতাড়ি শাওয়ারের নবটা বন্ধ করতে লাগলো। সর্বনাশ, সাংঘাতিক। সে ভুলে গেছে, একদম ভুলে গেছে। ছোট্ট চারকোনা কাঠের টেবিলটার উপর হারিকেন রাখা। হারিকেনের হলুদাভ কমলাভ রংটা রুমের অন্ধকারটা কাটিয়ে দিচ্ছে। সুন্দর গোছানো রুমটার দুটো জানলাই খোলা। গ্রামাঞ্চলে অন্ধকার নামলেই জানলা খোলার ছোটোখাটো রেওয়াজ আছে। রেওয়াজ হয়তো বাতাসের জন্য, অথবা রুমের ঘুটঘুটে অন্ধকার কাটানোর জন্যই চলে। বিছানার মাঝখানটায় বসে আছে দুজনেই মুখোমুখি হয়ে আছে। নত মুখে বসে আছে সুগা। দৃষ্টি তুলে তাকানোর মতো ক্ষমতা নেই তার। নিজের কোলের উপর জিমিনের হাত দুটো 2 হাতের ভিতর শক্ত করে ধরে রেখেছে, যেন আলগা করে ধরলেই জিমিন পালিয়ে যাবে। চুপচাপ শান্ত দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে আছে জিমিন। অনেকক্ষণ যাবৎ দুজনের মধ্যে গভীর নীরবতা চলছে। সুগা আকস্মিকভাবে চাপটা ধরার ফলে একটু কেঁদে ফেলেছিল জিমিন। আপাতত সে রাগি রাগি ভাব দেখানোর অনর্থ চেষ্টা চালাচ্ছে। সুগার দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার গালে হাত রাখল সে। বিমর্ষ মুখের গালটা আঙুলের স্পর্শে ছুঁয়ে দিতেই মুখ তুলল সুগা। জিমিনের সাথে চোকাচুকি হতেই জিমিন মলিন হেসে বলল, অনেকটা শুকিয়ে গেছো।
এর আগের বার তো এতটা খারাপ অবস্থায় দেখিনি। ফ্যাকাশে ঠোঁটে কাষ্ঠ কণ্ঠে সুগা বলল, এর আগের বার তো তুমি ছিলে, তাই। চুপ রইল জিমিন। একটু থেমে আবার বলল, যোগাযোগ তো তুমি বন্ধ করেছো সুগা। আমি বেহায়ার মতো যোগাযোগ রাখতে চেয়েছিলাম, একবারও তোমার কাছ থেকে সাড়া পাইনি। জিমিনের কথায় কোমল করে সায় দিল সুগা। মাথাটা উঁচু নিচু তুলিয়ে জিমিনের হাতটা টেনে ঠোঁটের উপর রাখলো। চোখ বন্ধ করে আলতো স্পর্শ করে বলল, আমাদের সম্পর্কটা আগানো মানে বিরাট ঝামেলা টানা। তুমি কি ঝামেলা টানতে চাইছো? জিমিন মোটেও এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। গায়ে থেকে হাতটা চট করে সরল সে। অপ্রস্তুত ভাবটা প্রকাশ করে গমগমের রাগ দেখিয়ে বলল, কেন? আমার সাথে যখন সম্পর্ক করতে গিয়েছিলে তখন এই খেয়াল ছিল না? তখন কি মনে পড়েনি এই সম্পর্কটাই একদিন ঝামেলার মতো হয়ে যাবে? তখন এই হুঁশ জ্ঞান কোথায় ছিল তোমার? আজকে কোন সাহসে তুমি ঝামেলা টানার কথা বলছো? দোষ কি আমার ছিল নাকি তোমার ছিল? কেন তোমার দোষের জন্য আমি কষ্ট পাবো? আমি তো তোমার পিছু পিছু বেহার মতো যাইনি। তুমি এমন এমন সব কাজ করেছো যার জন্য আজ আমার এমন দশা। একমাত্র তুমি এমন যন্ত্রণায় আমাকে ফেলে গিয়েছো সুগা। দায়ী তো তুমি। জিমিনের ক্ষিপ্ত মুখ দেখে কিছু বলতে কেউ শেষ পর্যন্ত নিজেকে আটকে ফেললো সুগা। কথাটা বলতে নিজের বিবেক পর্যন্ত কাঁপছে। জিমিনকে কিভাবে আসল সত্যিটা বলবে? ওর দাদা ভাইয়ের জন্যই সুগা তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার দাদা ভাই তাকে কল করে ঠাস ঠাস করে বলে দিয়েছে যেন জিমিনের সাথে যোগাযোগ না করে। জিমিন হয়তো আন্দাজও করতে পারবে না আজকের এই মনোমালিন্যের জন্য ওর দাদা ভাই দায়ী। ওই বয়স্ক লোকটাই আজকের জন্য সর্বা দায়ী। সুগা যদি যোগাযোগ নষ্ট না করত তাহলে পুরো ব্যাপারটা জাংকুক ও জাংকুকের পরিবারের কাছে বিশ্রীভাবে ধরা পড়ত। জাংকুক অবশ্য সুগার কথা শুনে সিদ্ধান্ত নিত, কিন্তু বাকিরা কি তা করতো? সুগা কথাটা মিথ্যা করে বলল, আমি কেরিয়ার নিয়ে বিজি ছিলাম জিমিন। তখন আমার লাইফে একটা বেস্ট অপরচুনিটি চলে এসেছিল, তাই। আর বানিয়ে বানিয়ে বলতে পারছি না সুগা। এভাবে কঠিন সত্যকে মিথ্যার চাদরে ঢাকাটা তার জন্য কষ্টকর। সুগার কথা ও নীরবতা শুনে ওর গালে একটা চড় মারতে মন চাইছিল। সম্পর্ক করার সময় এসব কেরিয়ার ফেরিয়ার হেনতেন কোথায় ছিল? তখন কি ভুলেও মনে পড়তো না আমার অমুক একটা কেরিয়ার আছে, তমুক একটা ঝামেলা আছে? চরের ইচ্ছেটা প্রশ্রয় না দিয়ে কাট কাট আওয়াজে জিমিন বলল, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও সুগা। তোমার ভিতরে যদি লজ্জা থাকে আর তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো তাহলে আমার রুম থেকে বেরিয়ে যাও। পারলে সকালেই আমাদের বাড়ি থেকে চুপচাপ কেটে পড়বে। তীর কাছে যেন অভিযোগ করার দুঃসাহস দেখাবে না। আমার বোন আর বোন জামাইকে এসবের ভিতরে ঢোকালে তুমিও আমার জঘন্য রূপ দেখে ছাড়বে। চলে যাও এখান থেকে। ভুলেও আমার কাছে লজ্জাহীনতার পরিচয় দিতে এসো না। নিজের অসহায় অভিব্যক্তি লুকাতে পারল না সুগা। চট করে জিমিনের দিকে থমথমে দৃষ্টিতে তাকালো। জিমিনের মুখের উপর রাগের আস্তরণটা লেপ্টে আছে, সেখানে টান মায়া সবকিছু লুপ্ত। জিমিন কোনো দিকে না তাকিয়ে সোজা তর্জনী তুলে দরজার দিকে তাক করলো। এরপর সরাসরি মুখের উপর বলল, যাও, বেরিয়ে যাও। মাথা হেঁট করে বিছানা থেকে নামলো সুগা। ফ্লোরে 2 পা ফেলে দাঁড়িয়ে মাথা ঘুরে পেছনের দিকে দেখলো। এরপর পা চালিয়ে দরজাটা খুলে ভারী বুক নিয়ে চলে গেল সে। দরজা দিয়ে বেরিয়ে ডানে মোড় নিতেই পিছন থেকে কান্নার আওয়াজ পেল। মেঝের দিকে দৃষ্টি নত রেখে এক পা করে চলে যেতে লাগলো সে। সকালটা শান্ত, পাক পাকালির কলরবে চারিপাশটা মুখরিত। আকাশের বুকে অগ্নিপিণ্ডটা আলোর বিকিরণ চালাচ্ছে। মাঠে ঘাটে সোনালি আলোয় ছড়িয়ে ধাবমান হয়ে উঠছে সূর্য। গ্রামের মানুষগুলো অলসতা ছেড়ে নাস্তা পানি সেরে নিজ নিজ কাজে ব্যস্ত। এদিকে ফসলি জমিতে চাষিদের হরদমে কাজ চলছে। সেলিনা তার মেয়েকে নিয়ে দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় গেছে। এই আত্মীয় আবার কেমন আত্মীয় সেটা নিয়ে মাথা ঘামায়নি কেউ। রোজ কলেজের একটা পরীক্ষার জন্য চলে গিয়েছে। কলপারে হাত মুখ ধুয়ে জিমিনের হাতটা ধরল তে। জিমিন এক হাতে তেকে ধরে রেখে অন্য হাতে তের মুখটা গামছা দিয়ে মুছে দিচ্ছে। দু বোনের দৃশ্যটা দূর থেকে দেখছে দুধ দোয়ার কাজে লিপ্ত বড় বউ আর ইয়ঞ্জন। কেউ কি বলবে ছোটটার এখনো বিয়ে হয়ে গেছে? এখনো দু বোনের ভিতরে ভারী আশ্চর্যজনক মহব্বত দেখা যায়।
বড় বউ অন্যমনস্কতার দিকে দৃষ্টি রেখে রঞ্জন সেই দিকে তাকালো। বাছুরের মুখে কচি ঘাস দিয়ে প্রশান্ত গলায় বলল, এদের দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। মুখ ফিরিয়ে রঞ্জনের দিকে তাকালো বড় বউ। দুই পাটি ধপধপে দাঁত বের করে হাসিতে বলল, এখন কোমরটা বাঁধো ছোট বউ, বিয়ে তো দিয়েই দিলে, এখন নাতিপুতির মুখ দেখার জন্য দিন গুনতে থাকো। বড় বউয়ের কথাই সেও হাসলো। অন্যদিকে কংলোর জন্য চিন্তিত তে জিমিনের উদ্দেশ্যে বলল, দাদা ভাই কখন আসবে বুবু? সেই রাত থেকে দাদা ভাই বাড়ি নেই, এমন দেরি তো আগে কখনো করতে দেখিনি। দরকার পড়লে সকালে নাস্তা মুখে দিয়ে তারপরেই কাজে বেরিয়ে যায়। তুমি কি কিছু জানো? ভেজা গামছাটা নিজের কাঁধে ফেলে ডেকে নিয়ে হাঁটতে লাগলো। এরপর শান্ত সুরে বলল, তোর এই গাইয়া বুবুকে বিশ্বাস করলে সমস্যার কথাটা বলতে পারিস, অন্তত তোর চিন্তার চাকাটুকু কিছুটা হলেও থামবে। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলতেই কপাল কুঁচকালোতে জিমিনের হাতটা ঝাঁকুনি দিয়ে কপট রাগ দেখিয়ে বলল, খুবই বাজে কথা বুবু, এই গায়ে আবার কেমন শব্দ? তুমি এসব বলে বলে আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? তের কথায় হাসি দিয়ে উপহাসের ভঙ্গিতে বলল, দূর পাগলি, দূরে ঠেলাঠেলির কি আছে? তুই তো এখন দূরেই থাকিস, শহরে থেকে থেকে একেবারে পাকা হয়ে গেছিস, সেটা তো দেখতেই পাচ্ছি। আগে চড় মারলেও তোর মুখে খই ফুটতো না, আর এখন ভাইয়ার সাথে উঠবোস করতে করতে কত চালু হয়ে গেছিস ভাবা যায়। আমার কাছে এলি, তবু ঘুরঘুর করে দাদা ভাইকে খুঁজছিস, এটার ইঙ্গিতকে আমি বুঝবো না? জিমিনের হাতটা ধরে দোতলার সিঁড়িতে পা রাখলো তে। জিমিনের দিকে মুখ ফিরে বলল, তুমি একটু বেশি খোঁজাচ্ছ না? ড্যাব ড্যাবের চাহনিতে হাঁ হয়ে গেল জিমিন। অবাক হয়ে বলল, ও মা গো, কার মুখে খোঁজার কথা শুনি? তুই দেখি চপর চপর কথা বলতে শিখেছিস, সবই তোকে ভাইয়া শিখিয়েছে, তাই না? ঠিকই করেছে, তোর মতো আস্ত বোবাকে নিয়ে সংসার করা যায় নাকি? চল উপরে চল, উপরে গিয়ে আমার কাছে সব ঝেড়ে কেশে হালকা হয়ে বলবি। কাল রাত থেকে দেখছি তোর মুখটা ভার, কি নিয়ে এত টেনশন করছিস? ওরা তোর দেবরের জন্য জিজ্ঞাসা করেনি, এখন চল সব ফটাফট বলবি। জিমিনের সাথে আজ বহুদিন পর খোলামেলা কথায় বসলো তে। জিমিনের হাতে খাবারের প্লেট, সে ডাল চচ্চড়িতে ভাত মাখিয়ে চালাকি করে তেকে টপাটপ খাইয়ে দিচ্ছে। তে খাবার চিবোতে চিবোতে সবটুকু কথা বলে দিল। লিসার ঘটনা থেকে শুরু করে এই গ্রামে আসার ঘটনা পর্যন্ত বলল। সব শুনে জিমিনের কপালে একটু ভাঁজ পড়ল। হঠাৎ জিমিন দরজার দিকে তাকিয়ে দ্রুত সিটকেটে লাগিয়ে দিল। দেওয়ালেরও কান আছে। প্রবাদটার মতো জিমিন একটু সতর্ক কণ্ঠে বলল, আপাতত চুপ থাক, চাঙ্কুক ভাইয়াকে কিচ্ছু বলিস না। ভাইয়া যে তোকে এখানে পাঠালো, আমার মনে হচ্ছে ভাইয়া নিজেও এখানে আসতে চলেছে। দেখিস ভাইয়া ঠিকই আসবে। পুরো কাহিনী শোনার পর মনে হলো ভাইয়া তোকে কিছু থেকে দূরে সরাতে চাইছে। সেটা ওই রানীও হতে পারে, আবার অন্য কেউ। আচ্ছা একটা কথা বলতো, তুই কোন আক্কেলে ভাইয়ার কাছে ওই লিসার কাহিনী জানতে চেয়েছিলি? তোর কি মাথায় এইটুকু বুদ্ধি কাজ করেনি যে তার আত্মসম্মানে ঘা লাগবে? আমি তো তখন পুরো ঘটনা জানতাম না বুবু। আলু আপু যখন পুরো ঘটনা বললো, আমার তখন এত খারাপ লেগেছিল বলে বোঝাতে পারবো না। ওই দিন আমার উপর ক্ষেপতে গিয়ে নিজের হাতটায় যে কি অবস্থা করেছিল, ওটা ভুলবো না বুবু। ওই দিনের পর থেকে নিজের কাছে ওয়াদা করেছি, আর কখনো ওরকম করবো না। তোর শাশুড়ি কবে যাবেন? সোমবারের টিকিট। মার শরীর যে কি খারাপ হয়েছে, রাতে ঘুমের ট্যাবলেট দিলেও শেষ রাতে জেগে যান। খুব কাঁদেন না রে, জিওটা অনেক চঞ্চল ছিল, বাচ্চাটা আর নেই, ভাবতেই বুকটা খালি খালি লাগে। ভাইয়ার মনে খুব কষ্ট আছে রেতে। তোর বরটা আসলে শক্ত, তুই যে বললি একটু কাঁদেনি, আমার তো খুব অবাক লাগছে। আমি যদি ভাইয়ার জায়গায় থাকতাম, অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকতাম। সেখানে দেখ, নিজের ভাইকে দাফন করে শান্তভাবে কাজে ফিরে গেছেন। ভাইয়ার সাথে খবরদার উঁচু গলায় কথা বলবি না, খুব সম্মান করবি। আমাকে সকাল সকাল ফোন দিয়ে কি বলেছে জানিস? তাই খাবার জীবনও বাদ দিয়ে উৎসুক গলায় বলল, কি বলেছেন? শেষ লকমাটা হাতে তুলে জিমিন বলল, বলেছে, শোনো বড় শালিকা, আমার বউটার দিকে বিশেষ খেয়াল রাখবে। আমি আসার পরপরই যেন সুস্থ দেখতে পাই। যদি টাস্কটা ঠিক মতো কমপ্লিট করতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই দেব। জিমিন একদম নকল বাজের মতো অভিনয় করে দেখালো। অভিনয় দেখে হাসতে হাসতে বলল, তারপর? ঠিক তখনই দরজা থেকে উত্তর ছিটকে এলো। তারপর আমি দেখা করতে খুব দেরি করে ফিরলাম। কি দাদু?
চমকে গিয়ে জিমিন আর তে দুজনে দরজার দিকে তাকালো। দেখলো গঙ্গ সদ্য স্নান সেরে সুতির পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। দুজনে খুশিতে কত হয়ে উঠলো। এবার দাদার সাথে জম্পেশ আড্ডা চলবে। সময়ের কাঁটা অজান্তেই বেড়ে চলতে লাগলো। বিরতিহীন সময়ের গণ্ডিটা ধীরে ধীরে কঠিন দিনগুলোকে গোছাচ্ছে। খুব নির্ঝঞ্ঝাটে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিল জিন। তার চিকিৎসার পুরো প্রক্রিয়ার জন্য সদা সর্বদা আয়ু যিশু তার সঙ্গেই থাকবে। আমেরিকার ঘাঁটিতে চিকিৎসার সুবাদে দেশে থাকবেন কয়েক মাস। খা বিরান ভূমির মতো শূন্যতায় ছেয়ে গেছে পুরো জন মেনশন। বাড়িতে বিশ্বস্ত চাকর মালিক কাকার তাকদায় রেখেছেন পুরো বাড়ি। আর বাকি যেসব চাকর বাকর ছিল তাদের যাওয়ার জন্য আগে ছুটি দিয়ে গেছেন জিন। শুধু ছুটি চাননি মালিক কাকা, তিনি সকলের অনুপস্থিতিতে বাড়ির দেখভালের জন্য সমস্ত কাজ নিজের হাতে করতে ইচ্ছুক। জিন যাওয়ার পরপরই বিদায় নিয়েছে রানী। সে তার ভাইয়ের জন্য উদ্ধার নির্বাচনে সাহায্য করতে ছুটছে। রানীর নির্দেশে লিসাও গেছে বিদেশে বেড়াতে। অপরদিকে গ্রামের মাটিতে ফিরতে পেরে প্রাণবন্ত হয়ে উঠেছে তে। তার গোমরা মুখ ভাব কেটে গিয়ে স্বচ্ছ চাঞ্চল্যতার আভাসটা দেখা দিচ্ছে। মায়ের সাথে বড় মার সাথে রোজ ও জিমনের সাথে সহজ হয়ে গেছে সে। সকলের সেবা ও যত্নের কঠোরতায় সুস্থ হয়েছে সে। নিউমোনিয়ার মতো রোগটা সারতে শূন্য স্কেলে এসে পৌঁছেছে। এখন দেহে কেবল মাংসের ঘাটতি। উপন্যাসের বইগুলো এখন আগের রুক্ষ লাগে না। মাঝে মাঝে পড়তে গভীর স্মৃতিতে ডুব দেয়। কখনো জাঙ্কুকের দুষ্টু কথাগুলো ভেবে বইয়ে হাত দিয়েই খিলখিল করে হাসে। কখনো জাঙ্কুকের চিন্তায় মুখ কালো করে বই নামিয়ে রাখে। আয়নার সামনে চুল আঁচড়াতে গেলে মনে হয় এই বুঝি পিছন থেকে জড়িয়ে ধরলো, এই বুঝি পিছন থেকে কাঁধে মুখ গুজে দিল। কিন্তু দিন শেষে কেউ তার গায়ে ঝাঁপিয়ে শেষের অনুভূতি জাগাতে আসে না। কেউ সম্মোহন দৃষ্টিতে মুগ্ধ করে হাসি ছুড়ে তাকায় না। দিনে রাতে যখনই জাঙ্কুক একটুখানি অবসর পায় তখনই তের খোঁজ নেয় সে। তে প্রতিবারই জিজ্ঞেস করে কবে আসছেন। জাঙ্কুক হামেশার মতোই একই উত্তর দেয়, এই তো আর কিছুদিন। কয়েক মিনিটের জন্য মনে হতো কালকে চমকে দেওয়ার জন্য যেন জাঙ্কুক আসছে। আবার মন থেকে জবাব আসতো, অপেক্ষা করিস না, সে আসবে না। রাত ঘন্টার পর ঘন্টা কথা বললেও তের কাছে শূন্য ঠেকে। যেন কত কথা বলা ছিল, সেগুলো নিষ্ঠুর সময়ের জন্য ফুরিয়ে গেছে। একদিন রাতে ঠক ঠক করে দরজায় কর্নারের শব্দ হলো। তে চমকে গিয়ে অদ্ভুত শিহরণে লাফিয়ে উঠল। বইটা নির্দয়ের মতো ফেলে রেখে তাড়াহুড়ো করে দরজা খুলতে গেল। প্রশস্ত হাসি দিয়ে দরজা খুলে সে তার দাদা ভাইকে দেখে কেন যেন মন থেকে আর খুশি থাকতে পারল না। দাদা ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে খুব বেশি খুশি হতো। দাদা ভাই সেদিন রাতে উদ্ঘট একটা কথা বলল, দাদু ভাই, যদি তোমাকে সবসময়ের জন্য আমার কাছে রেখে দিই তাহলে তুমি কি থেকে যাবে? বিষণ্ণ ভারাক্রান্ত তে কোনো কিছু না ভেবে চুপ ছিল। জাঙ্কুক আসবে আসবে এমন করে আশা ভাঙার কথাগুলো মনে পড়তেই অন্যমনস্ক গলায় বলে ফেলল, আমি থাকবো। অন্যমনস্ক তে যদি একটুখানি সজাগ হতো, যদি একটু বুঝতো তাকে এমন প্রশ্ন করার কারণ কি, তাহলে সে বুঝি লাগেজ ফেলেই পালিয়ে যেত। গঙ্গর দ্রুত ইচ্ছাটা যদি মাইন্ড রিডিংয়ের মতো ধরা পড়তো তাহলে তে তার স্বাভাবিক ভঙ্গিতে থাকতে পারতো না। গোল গোল চাহনিতে বরফের মতো জমে যেত সে। গঙ্গর নিজের রুমে ফিরে আসতেই তোষকে নিজে থেকে ফোন বের করে ক্যালেন্ডারের সব শেষ পাতা থেকে গঙ্গর নিজের রুমে ফিরে এসে তোষকে নিজে থেকে ফোনটা বের করে ক্যালেন্ডারের সব শেষ পাতায় স্কচ টেপে আটকানো সিমটা বের করলো। মস্তিষ্কের ভিতর থেকে হাতটা বের করা মুখস্থ নাম্বারটা একত্র করলো। কলটা ডায়াল দিতেই 3 থেকে 4 বার বাজার পর রিসিভ হলো। গঙ্গিও ওরফে কালাম সর্দার নিচু গলায় বলল, খবর কি ওদিকে? সুখ নামে ছেলেটা ঘ্যাট ঘ্যাট করে বিশ্রী হাসি দিল। এরপর বলল, এই মাল দেখি নায়কের লাহার, এর টপকাইতে বহুত কসরত লাগবে। এর জন্য তো স্পেশাল দল আনতে হবে। হালারা মেডিসিন লই আসতেছে। পেটে একেরে চাকু ঢুকাইয়া মোসর মারলেই দম শেষ, কোনো নাম নিশানা থাকবো না। আপনি নিশ্চিন্ত থাকুন।